বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আওরঙ্গজেব উজ্জ্বল, রোকেয়া হোমিওপ্যাথির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে কথা বলবো আইবিএস নিয়ে। যারা আইবিএসে ভুগছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা করছেন, কিন্তু বছরের পর বছর এই রোগটা আপনাকে কষ্ট দিচ্ছে, কোনোভাবেই ভালো হচ্ছে না। একটু খাওয়া দাওয়ায় ত্রুটি হলেই সমস্যা হচ্ছে। খুব চেষ্টা করছেন বাড়ির খাবার খাওয়ার, বাইরের খাবার একদম পরিত্যাগ করেছেন, কম মশলায় কম তেলে কাঁচা ঝাল বা কাঁচা মরিচের তরকারি খাচ্ছেন, খুব লাইট খাবার খাচ্ছেন, তারপর আপনাদের সমস্যাটা হচ্ছে। আসলে আমরা যারা হোমিওপ্যাথি চিকিৎসা করি, হোমিওপ্যাথিতে আইবিএস সম্পূর্ণ ভালো হয়, কিন্তু বুঝতে হবে কোথায় আপনাকে চিকিৎসাটা করাতে হবে, কোথায় চিকিৎসা করলে আপনি ভালো হবেন। হোমিওপ্যাথিক মূল ধারার যারা চিকিৎসক, তারা মূলত ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করে, রুগীর রুগীলিপি প্রস্তুত করে। এটি একটি সময়ের ব্যাপার, অভিজ্ঞতার ব্যাপার। রুগীর পারিবারিক ইতিহাস, রুগীর অতীত ইতিহাস, তার বর্তমান রোগ ভোগের যে কষ্ট, রোগের কোনো কজেশন আছে কিনা সেটা খুঁজে বের করা, এই সবগুলো সমন্বয় করে একজন রুগীর জন্য ওষুধ নির্বাচন করা হয়, যেটা বেশ জটিল ও অভিজ্ঞতার বিষয়। এবং এটা করার সময় একজন হোমিওপ্যাথ সে রেপার্টরি সহযোগিতা নেয়, তার অভিজ্ঞতা তো আছেই। তো আপনাদেরকে জানতে হবে যে কোথায় চিকিৎসাটা করলে আমার আইবিএসটা ভালো হবে, এটা আগে জানতে হবে। আর দ্বিতীয়ত, হোমিওপ্যাথিক চিকিৎসা চলার সাথে বা পাশে আরও কিছু মেনটেনেন্স আছে। তার মধ্যে খাবার দাবারের একটা সতর্কতা। খাবার দাবার যত্রতত্র খাবার আপনারা খেতে পারবেন না। বিশেষ করে আমাদের যে স্ট্রিট ফুডগুলো আছে, রাস্তার দুপাশে থাকে, সিঙ্গাড়া, সামুচা, পেঁয়াজি চপ, বিভিন্ন জাঙ্ক ফুড, ফাস্টফুড, এগুলো কোনোটাই খেতে পারবেন না। একদম স্পষ্ট কথা, এগুলো কোনোটাই খেতে পারবেন না। বাজে তেলে যে সমস্ত রান্নাবান্না হয়, এই সমস্ত খাবার আপনারা খেতে পারবেন না। বাসায় যে খাবারটা হয় সেটাও যদি খুবই তৈলাক্ত হয়, অনেক মশলাযুক্ত খাবার হয়, সেটাও আপনারা খেতে পারবেন না। আপনাদেরকে খুবই কম মশলাযুক্ত একেবারে লাইট খাবার খেতে হবে। আর ঘুমের বিষয়টা, যারা আইবিএসে ভুগছে তারা রাত জাগার যদি অভ্যাস থাকে, রাত জাগা কোনো অবস্থাতে রাত জাগা যাবে না। রাতে ঘুমানোর চেষ্টা করতে হবে, সকালে ঘুম থেকে উঠে হালকা ব্যায়াম করতে হবে, হাঁটা চলা করা বেশ ভালো। এতে মানসিক চাপটা কম থাকে, যেহেতু এটি একটি মনোদৈহিক সিমটম দেখা দেয়। আইবিএস এর সাথে কিছু মানসিক কারণও জড়িত। এই কারণে সকাল সকাল উঠতে হবে, সকাল সকাল ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে। যে যে ধর্মের আছে সে তার নিজস্ব ধর্মের মতে প্রার্থনায় মনোযোগ দিতে হবে। এই নিয়মগুলো আপনাকে অবশ্যই মানতে হবে আইবিএস থেকে সম্পূর্ণ ভালো থাকতে গেলে বা সুস্থ থাকতে গেলে। এখন আসুন আমাদের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথা বলি। সাধারণত হোমিওপ্যাথি চিকিৎসায় প্রথম 2 সপ্তাহের মধ্যেই বেশিরভাগ রুগীদের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের সিমটমগুলো কমে আসে। যারা আইবিএস ডি টাইপে ভুগছে, প্রচুর ডায়রিয়া হয়, বারবার ঘন ঘন পায়খানা হচ্ছে, তাদের দেখা যাচ্ছে পায়খানার 5 বা 7 বার যেতে হলো, পায়খানার পরিমাণটা কমে গেল, পেটে ব্যথাটা কমে গেল, পেটে মোচড়ানো ভাবটা কমে যাচ্ছে, পায়খানার সাথে যে মিউকাস সেক্রেশনটা হচ্ছে সেটাও কমে যায়, ধীরে ধীরে কমে যায়। আবার যাদের একটু কনস্টিপেশন হয়, তাদেরও কনস্টিপেশনটা ধীরে ধীরে কমতে থাকে, তাদেরও খাবারের রুচি আসে। পেটে যাদের একটু বায়ু জমে যায়, পেটটা ফুলে যায়, সেসব সমস্যাগুলো দেখা যাচ্ছে 2 সপ্তাহের মধ্যে আস্তে আস্তে কমতে শুরু করে। 6 মাস, 7 মাস বা 1 বছরের মতো অনেকের এই চিকিৎসাটা রেগুলার গ্রহণ করা লাগে। তারপরে দেখা যায় যে রুগী সুস্থ স্বাভাবিক 8-10 জন মানুষের মতোই জীবনযাপন করতে পারে। তো সবাইকে ধন্যবাদ। আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া মানেই হোমিওপ্যাথি চিকিৎসা না। যারা মূলধারার হোমিওপ্যাথ অর্থাৎ ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, রুগীর সার্বদৈহিক লক্ষণ বিচার বিশ্লেষণ করে রুগীলিপি প্রস্তুত করার মাধ্যমে ওষুধ প্রদান করে, এমন একজন চিকিৎসক বেছে নিয়ে আপনারা চিকিৎসা করতে পারেন। আপনারা চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব। ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।